পৃথিবীর ইতিহাসে যারা আসলে স্বাধীনতার সংগ্রামের বিরুদ্ধে দাঁড়াইছে, যারা আসলে গণহত্যা করছে, তাদেরকে সেই দেশে রাজনৈতিক অধিকার দেওয়া হয়নি, কোথাও না। বাংলাদেশেই কেবলমাত্র এটা ব্যতিক্রম যে শেখ মুজিবুর রহমান এটাকে আসলে ৭২ সালে তাদেরকে আসলে ওইভাবে এক ধরনের সাধারণ ক্ষমার ভেতর দিয়ে দল হিসাবে তাদের বিচার না করে কেবলমাত্র অপরাধীদের বিচার করে এই রাজনৈতিক সংকটটার আসলে জিয়ায় রাখছিলেন। সেই যে আসলে রাজনৈতিক ভুল, সেই ভুলের খেসারত আজকে পর্যন্ত এখানে দেওয়া হচ্ছে বলে আওয়ামী লীগ যে ধরেন, হাসিনা যে ধরেন স্বৈরতান্ত্রিক হয়ে মানুষকে হত্যা করতে পারলো, এই সাহস যে সে আসলে করলো, এই সাহসের পেছনে একটা কারণ হচ্ছে গণহত্যাকারীদের আসলে রাজনৈতিকভাবে তাদের বিচার, রাজনৈতিক বিচার না করা। সেইটাই তাদেরকে আসলে এক ধরনের সাহস দিচ্ছে যে তাদেরও ব্যক্তিগত বিচার হইলেও রাজনৈতিক বিচার হবে না। এই জায়গাটা আমাদের বিচারের জায়গায় এসে রাজনৈতিকভাবে এই জিনিসগুলির আমাদের স্থায়ী সমাধান করতে হবে। জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেছেন, আমরা ইলেকশনে যাব, অবশ্যই ইলেকশনে যাব এবং পিআর পদ্ধতির দাবি অব্যাহত থাকবে। এবার উনি এটাও বলেছেন যে জনগণ চাইলে আমরা পিআর থেকে সরে আসবো। আপনার বিশ্লেষণ কি? এইটা তো ধরেন বলতেই পারে, একটা রাজনৈতিক দল তার যা দাবি সে দাবি তো সে করতেই পারে, কিন্তু যেটা করতে পারে না, ওনারা যেটা বলছিলেন যে পিআর না হইলে এখানে নির্বাচন করবেন না কিংবা নির্বাচন হইতে দিবেন না। কোনো তাদের সাথে আসলে যারা বা যাদের সখ্যতা বেশি তারা কিছু কিছু জিনিসে বলছে এটা না হলে উমুকটা করতে দেবে না। এইটা হচ্ছে আসলে জনগণকে অশ্রদ্ধা করার সামিল। আমার যে রাজনৈতিক দাবি, আমরা তো আসলে এখানে সংস্কারের নামে যে জিনিসগুলি ধরেন 12 বছর ধরে এখানে বলে আসছি, আমরা তো আমাদের কোনো দাবিকে আসলে এরকম মনে করি নাই যে এই দাবিগুলি এটা যদি আসলে পূরণ না হয় তাহলে এখানে বাকি সমস্ত কর্মকাণ্ড বন্ধ রাখতে হবে, এটা আমরা মনে করি। আমরা মনে করি আমাদের এই দাবি তোলার অধিকার আছে, জনগণের এটা গ্রহণ করার অধিকার আছে, জনগণের এটা বর্জন করার অধিকার আছে, এবং আমাদের এটা আসলে অব্যাহতভাবে বলে যাওয়ারও অধিকার আছে। গোলাম আজমদের আরে গোলাম পরোয়ারদের পার্টি যদি মনে করে যে পিআর লাগবে, আমরাও বলছি একটা সময় পিআর লাগবে। আমরা যতদিন রাষ্ট্র চিন্তা করতাম ততদিন পর্যন্ত আমরা পিআরের পক্ষে বলছি। আমরা যখন আসলে জনগণের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে রাজনৈতিক সংগঠন হইতে গিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনে আসছি, আমরা পিআর থেকে সরে আমরা মিশ্র পদ্ধতির কথা বলছি, যে এখানে মিশ্র পদ্ধতি লাগবে। আমরা যখন এই সরকারে এসে মিশ্র পার্লামেন্ট না করে তারা যখন আসলে অন্যরা আলোচনা করছে যে এইখানে আসলে 2টা সংসদ করতে হবে, একটা উচ্চকক্ষ একটা নিম্নকক্ষ, তখন আমরা বলছি তাহলে উচ্চকক্ষে পিআর লাগবে। এগুলি হচ্ছে আমাদের প্রস্তাবনা, এবং আমরা বলছি এই সমস্ত বিষয়ে সবাই মিলে ন্যূনতম ক্ষমতার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলি করতে চাই। আর যেটা পরিবর্তন হবে না আমাদের দাবি, সেই দাবি নিয়ে তো আমরা নির্বাচনে যাব। সেই নির্বাচনে আমরা বলবো যে এইগুলি আমাদের দাবি, এই দাবি যদি আপনারা চান তাহলে আমাদের ভোট দেন, আমাদেরকে ক্ষমতাসীন করেন। যদি জনগণ আমাদের ভোট দেয়, ক্ষমতা দেয়, এটার পক্ষে দাঁড়ায়, তাহলে বুঝতে হবে যে জনগণ এটার পক্ষে। পরোয়ারদেরও এটার পক্ষে যদি আসলে জনগণ, বেশিরভাগ জনগণ যায়, তাহলে তারা বলতে পারবে যে জনগণ। আর যদি তারা দেখে যে আসলে জনগণের খুব কম অংশ তাদের সাথে আসছে, তাহলে তারা দাবি ছাড়বে কি ছাড়বে না এটা তাদের ভাবনা। কিন্তু আমরা দাবিটা ছাড়ার পক্ষে না। আমরা পিআরের বদলে মিশ্র পদ্ধতির কথা এখনও বলবো, নির্বাচনেও বলবো, এবং নির্বাচনের পরেও বলবো। আমরা যদি, কারণ আমরা মনে করি এইটা ধাপে ধাপে জনগণের সাথে আলাপ আলোচনার ভেতর দিয়ে তাদেরকে এই সচেতনতার লেভেলে পৌঁছাইতে হবে। আমরা যদি ধরেন রাষ্ট্র সংস্কারের আলাপ যখন আমরা তুলছি, সংবিধান সংস্কারের আলাপ যখন তুলছি, তখন তো আমাদেরকে নিয়ে রাজনৈতিক মহলে হাসাহাসি হয়েছে। তা আমরা যদি বলতাম যে না, যেহেতু মানুষ হাসাহাসি করে এটা আমরা আর বলবো না, তাইলে তো আজকে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের ধারণা এইখানে আসতো না। তার মানে হচ্ছে যে আমরা আজকে যেটা আসলে মানুষ বুঝতেছে না, তার সাথে এটা আলাপ আলোচনার ভিত্তিতে আগামীকাল যখন এটা জনগণের দাবি হয়ে উঠবে তখন এটা বাস্তবায়ন হবে। সেই জন্য আমাদের কাজ করতে হবে, সেটা ছেড়ে দিতে হবে এরকম না। কিন্তু এইটা না হইলে সবাইকে বাধ্য করে করব, সেইটার নাম হচ্ছে ফেসিবাদী প্রবণতা। সবাইকে বাধ্য করার অধিকার আমার নাই, সবাইকে কনভিন্স করার জন্য কাজ করার অধিকার আমাদের আছে। আমরা যারা রাজনীতি করি তাদের এটা মনে রাখলে মানুষের এবং জনগণের, দেশের আসলে উপকার হবে। হঠাৎ তারেক রহমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনা পদ্ধতির প্রশংসা করেছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? এইটা খুব স্বাভাবিক একটা জিনিস হিসাবে আমার কাছে মনে হয় যে আমরা যারা আসলে রাষ্ট্র প্রশ্নে গবেষণা করি, রাষ্ট্রের ইতিহাস, রাষ্ট্রের উত্থান, রাষ্ট্র গড়ে ওঠার বিষয়গুলি যখন আমরা দেখি, তখন কম বেশি আমরা সবাই আসলে
ওই মদিনা সনদের ভিত্তিতে যে রাষ্ট্রের প্রকল্প আজ থেকে অনেক বছর আগে, কয়েকশো বছর আগে, 1300, সেইটার আমরা আসলে গুরুত্বটা অনুধাবন করি। কিন্তু এইটা অনুধাবন করার হচ্ছে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটেই আমরা এটাকে বিবেচনা করি। সেদিক থেকে যদি আসলে তারেক রহমান বলেন, এটা আমার কাছে মনে হয় নতুন কোনো কথা না। আমরা যারা আসলে এক ধরনের যারা আমরা ইসলামের সাথে আছি, মুসলিম, তারাও এটা মনে করি। এমনিতে যারা আসলে রাষ্ট্র নিয়ে গবেষণা করে, রাষ্ট্রের উত্থান বিকাশ এগুলি নিয়ে যারা আমরা চিন্তা করি, তাদের কাছেও আসলে মদিনা সনদ একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, ঐতিহাসিক ডকুমেন্ট। কিন্তু এইটার যেরকম কিছু মূলনীতি, এইটা কিংবা তারও আগের ধরুন গণতন্ত্রের ধারণাই, তো আরও পুরনো ধারণা। তো সেই জিনিসগুলিকে আমরা তো প্রশংসাই করি এবং এইগুলির ধারাবাহিকভাবে বিকশিত করার জন্য আমরা কাজ করি। আজকের বাংলাদেশে ওই মূলনীতিকে মাথায় রেখে যদি আমরা বাংলাদেশের জন্য যা প্রয়োজন, ওই মূলনীতির আলোকে যদি আমরা চিন্তা করতে পারি, তাহলে বাংলাদেশের অনেক জিনিসের সুন্দর সমাধান হইতে পারে এবং আরও বহুদিন পরেও এই মূলনীতিগুলি মানুষের অক্ষুণ্ণ থাকবে। কারণ মানুষ সকলের সাথে আলাপ আলোচনা করে, কাউকে ক্ষতিগ্রস্ত না করে, কাউকে আসলে দমায় না রাইকে নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে আসলে যে রাষ্ট্র পরিচালনার যে চিন্তা, এই চিন্তা তো হচ্ছে মানুষের আসলে ইতিবাচক চিন্তা কিংবা গণতান্ত্রিক চিন্তার কোর প্রশ্ন। এটা তো অব্যাহত থাকবে, কোন পদ্ধতিতে হবে না হবে, যতদিন মানুষ সমাজের জন্য, মঙ্গলের জন্য চিন্তা করবে, এই মৌলিক চিন্তাগুলি তো থাকবেই। সেদিক থেকে তার এই চিন্তার মধ্যে আমি নতুন কিছু দেখি না। আমি মনে করি এটা ঠিক আছে, আমরা সবাই এটার মধ্যে একভাবে চিন্তার প্রশংসা করি। জামাতের সঙ্গে বিএনপি একসাথে নির্বাচনও করেছে, সংসদও পরিচালনা করেছে, দেশ চালিয়েছে। আবার বর্তমানে জামাত কঠোরভাবে সমালোচনা করছে সেই বিএনপি। আপনি অনেকটাই জানেন, রাজনীতিক হিসেবে জানেন, আইনজীবী হিসেবে জানেন যে জামাত আর বিএনপির বর্তমান সম্পর্ক। প্রশ্ন হচ্ছে এই পর্যায়ে তারা কেন এসে দাঁড়ালো, এখন মুখোমুখি কেন দাঁড়ালো? এইটা প্রথমত ধরেন যেটা তারা বলতে চায়, মানে আমরা বিএনপির দিক থেকে, যেটা আপনারাও জানেন আমরাও জানি, বিএনপির দিক থেকে তারা বলে যে আসলে জামাতের সাথে তাদের যে ঐক্য যেগুলি হয়েছে, ঐক্যমত হয়েছে, বিভিন্ন সময় একসাথে নির্বাচন করছে কিংবা একসাথে সরকার পরিচালনা করছে, সেই জিনিসগুলিকে তারা আসলে মনে করে, তারা দাবি করে যেটা হচ্ছে কৌশলগত ঐক্য ছিল। এইবারও ধরেন যে হাসিনা বিরোধী যে আসলে লড়াই আমরা করছি, সেই লড়াইয়ের সময় বিএনপি ছিল, আমরা ছিলাম, যারা আমরা ছিলাম, তারা তো তখন জামাতের বিরুদ্ধে আসলে সোচ্চার ছিলাম না। জামাত তাদের মতো করে, আমরা একসাথে লড়াইটা করি নাই, কিন্তু একই লড়াই করছে। আমরা হাসিনার বিরুদ্ধে লড়াই করছি, তারাও ধরেন তাদের এক ধরনের, তাদের লড়াইটা এক ধরনের ধরেন কি খুব একটা দৃশ্যমান ছিল না, একটা আপোষকামী অবস্থান থেকেও আমাদের কাছে তখন আমরা যারাই আসলে যাদেরকে সম্ভব হাসিনার বিরুদ্ধের একটা শিবিরের মধ্যে আসলে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। তো তখন আমরা দেখবেন যে জামাতের সাথে যুগপত হয় নাই, জামাতের সাথে ঐক্যবদ্ধ আন্দোলন হয়, কিন্তু আমরা জানতাম যে জামাত হচ্ছে হাসিনার পতন চায়। এইটুকু তারা তাদের রাজনৈতিক ইয়ের মধ্যে আসলে এটা দৃশ্যমান রাখছিল। কিন্তু এই কৌশলগত ঐক্যের প্রশ্ন কিন্তু তখন আসলে বৃহত্তর কোনো ঐক্য গড়ে ওঠে নাই। বিএনপি তখন যে জায়গাটায় গিয়েছিল, সেই জায়গাটাকে আমার কাছে মনে হয় বিএনপির দিক থেকে পরিষ্কারভাবে এটাকে শুধুমাত্র কৌশলগত ঐক্য না, এইটা যে আসলে ক্ষতিকর ছিল বাংলাদেশের রাজনীতির জন্য, এটা তাদের আসলে বলা উচিত। কারণ জামাত ইসলামীকে আপনি যখন রাজনৈতিকভাবে আপনি মিত্র করেন, কখনো কোনো সময় যখন আসলে তাকে স্বীকৃতি দেন, তখন হচ্ছে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় গণহত্যাকে এবং সবচেয়ে গণহত্যার সাথে সরাসরিভাবে ঐতিহাসিকভাবে স্বীকৃতভাবে যারা আসলে সেই জায়গায় ভূমিকা রাখছিল, গণহত্যাকারীদের যারা দোসর ছিল কিংবা যারা নিজেরা গণহত্যায় যুক্ত ছিল, তাদেরকে স্বীকৃতি দিলে আসলে আওয়ামী লীগের প্রশ্নে আপনি যেটা প্রথমে বলছিলেন, তাহলে আওয়ামী লীগেরও আসলে এই স্বীকৃতি আসার একটা যৌক্তিকতা তৈরি হয়। এই পৃথিবীর ইতিহাসে যারা আসলে স্বাধীনতার সংগ্রামের বিরুদ্ধে দাঁড়াইছে, যারা আসলে গণহত্যা করছে, তাদেরকে সেই দেশে রাজনৈতিক অধিকার দেওয়া হয়নি, কোথাও না। বাংলাদেশেই কেবলমাত্র এটা ব্যতিক্রম যে শেখ মুজিবুর রহমান এটাকে আসলে ৭২ সালে তাদেরকে আসলে ওইভাবে এক ধরনের সাধারণ ক্ষমার ভেতর দিয়ে দল হিসাবে তাদের বিচার না করে কেবলমাত্র অপরাধীদের বিচার করে এই রাজনৈতিক সংকটটার আসলে জিয়ায় রাখছিলেন। সেই যে আসলে রাজনৈতিক ভুল, সেই ভুলের খেসারত আজকে পর্যন্ত এখানে দেওয়া হচ্ছে বলে আওয়ামী লীগ যে ধরেন, হাসিনা যে ধরেন স্বৈরতান্ত্রিক হয়ে মানুষকে হত্যা করতে পারলো, এই সাহস যে সে আসলে করলো, এই সাহসের পেছনে একটা কারণ হচ্ছে গণহত্যাকারীদের আসলে রাজনৈতিকভাবে
তাদের বিচার রাজনৈতিক বিচার না করা, সেইটাই তাদেরকে আসলে এক ধরনের সাহস দিচ্ছে যে তাদেরও ব্যক্তিগত বিচার হইলেও রাজনৈতিক বিচার হবে না। এই জায়গাটা আমাদের বিচারের জায়গায় এসে রাজনৈতিকভাবে এই জিনিসগুলির আমাদের স্থায়ী সমাধান করতে হবে, কিন্তু এটা এই রকম মুহূর্তে হবে বলে আমার মনে হয় না। এর জন্য জাতির মধ্যে আরও বড় বৃহত্তর ঐক্য লাগবে, এবং ঐক্যবদ্ধ হয়ে আমাদের জাতির আসলে কি কি কলঙ্ক আছে, সেই কলঙ্ক কিংবা অপরাধ আমরা আসলে কিভাবে দূর করতে পারি, তার জন্য বৃহত্তর ঐকমত্যের ভিত্তিতে এগুলির আসলে সমাধান করতে হবে বলে আমি মনে করি। কিন্তু সেটা হয় নাই এখন পর্যন্ত, এবং এইটা না করে যদি বিএনপি আজকে বলে তাদের সাথে আসলে কৌশলগত শত্রুতা তৈরি হয়েছে, কালকে আবার মিত্রতা তৈরি হবে, এইটা বাংলাদেশকে বিভাজনের রাজনীতি থেকে বের হওয়ার ক্ষেত্রে একটা বড় বাধা হিসেবে কাজ করবে।